নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। তখন দীক্ষা হতো ঠাকুরের শয়নঘরের পাশের ঘরটিতে, যেখানে শ্রী শ্রী মা এসে কয়েকবার বিশ্রাম করেছেন। নির্দিষ্ট দিনে খুব সকাল সকাল স্নান করে আবশ্যকীয় জিনিস নিয়ে হাজির হলাম। দীক্ষার্থী তখন 9 অথবা 10 জনের বেশি নেওয়া হতো না। পূজনীয় মহারাজ অনেকক্ষণ ধরে ঠাকুরের পুজো করলেন। তারপর আমরা বাইরে এলুম। উনি ধ্যানান্তে আমাদের একজন একজন করে ডেকে পাঠালেন। সেখানকার আনন্দের রেশ অন্তত 7 দিন আমার মনে খুব গভীরভাবে ছিল। তখন কলকাতা বা আশেপাশে সেরকম কোনো থাকার জায়গা না থাকায় বড় কষ্ট হতো। পূজনীয় মহারাজ সপ্তাহে 3টি ক্লাসে ধর্ম প্রসঙ্গ করতেন। শনিবার বিকেলে গীতার ক্লাস, রবিবার সকালে উপনিষদের ও বিকেলে কথামৃতের ক্লাস হতো। ক্রমশ প্রথম দুটি বন্ধ হয়ে যায়, কিন্তু কথামৃতের ক্লাস বহুদিন ধরে চলেছিল, যার ফলশ্রুতি কথামৃত প্রসঙ্গ 5টি খণ্ড। যা হোক, পূর্বোক্ত কারণে আমার ক্লাসে যোগ দেওয়া হতো না। কোনো রকমে তাঁর শ্রীচরণ দর্শন করে ও প্রসাদ পেয়ে ফেরার ট্রেন ধরতে হতো। সেই সময় এক মাতৃস্থানীয়া ভক্ত মহিলার কল্যাণে তাঁর বাড়িতে থেকে কথামৃতের পাঠ ও ব্যাখ্যা শোনার সৌভাগ্য হয়। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। অমন সাবলীল ও শুদ্ধ বাচনভঙ্গি আমি কখনো কারোর দেখিনি। অতি অনায়াসে দুরূহ সব প্রসঙ্গ এমন সহজ করে শুদ্ধ বাংলায় বলতেন যে সেই ব্যাখ্যা ও বিষয় মনে গভীর রেখাপাত করত। তাঁর বাগবিন্যাস ও শব্দচয়ন এতটাই যথাযথ হতো যে তা সরাসরি ছাপার অক্ষরে বিনা সম্পাদনায় প্রকাশ করা চলত। বস্তুত তাঁর ক্লাস থেকে যতগুলি বই লেখা হয়েছে তা অবিকল তাঁর মুখের ভাষা টেপ রেকর্ডার থেকে নিয়ে। প্রথম দিকে সন্তোষ দত্ত মশাই রেকর্ডিংয়ের কাজটি করতেন। তখন টেপ রেকর্ডার তত সহজলভ্য ছিল না। পরবর্তীকালে অনেকে এই কাজটি করেছেন। আরও পরে তাঁর সচিব স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজ নিজেই এটি করতেন। যে কোনোভাবে মহারাজের সেবা করার এক তীব্র আকাঙ্ক্ষা জাগত, কিন্তু প্রবল সংকোচবশত তাঁর কাছে এগোতে পারতাম না। অনেকে অনেক প্রশ্ন করতেন, নানা কথা হতো। আমি চুপ করে বসে শুনতাম। তবে তাঁর দৃষ্টি যে আমার উপর পড়েছিল তা বুঝলাম কিছুদিন পরে। ভক্ত বন্ধুরা হঠাৎ খবর আনলো যে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ রামহরিপুর আশ্রমে আসছেন। দুর্গাপুর স্টেশন হয়ে যাবেন। রামহরিপুরের অধ্যক্ষ স্বামী তপনানন্দজি পূজনীয় মহারাজের জন্য কিছু জিনিস চেয়ে পাঠিয়েছিলেন। আমি তা জোগাড় করে দিই। সেই প্রথম কোনোভাবে তাঁর কাছে তার কাজে লাগতে পেরে খুবই তৃপ্তি পেলাম। তবে আমার জন্য আরও চমক অপেক্ষা করছিল। নির্দিষ্ট দিনে বেশ কয়েকজন ভক্ত স্টেশনে দাঁড়িয়েছিলেন। ভূতেশানন্দজি মহারাজের ভক্ত সংখ্যা তখন সীমিত। তাছাড়া তিনি যে দুর্গাপুরে আসছেন সে কথাও বেশি প্রচারিত হয়নি। সব মিলিয়ে আমরা 14-15 জন উপস্থিত ছিলাম তাকে অভ্যর্থনা জানাতে। হঠাৎ একজন খবর দিলেন যে পূজনীয় মহারাজ ট্রেনে না এসে স্টেশন চত্বরে এসেছেন মোটর গাড়িতে। সবাই দৌড়লাম তাকে দর্শনের আশায়।
পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ পিছনের সিটে বসেছিলেন। তপনানন্দজি দরজাটা খুলে দিলেন। আমরা একে একে মহারাজকে গাড়িতে বসে থাকা অবস্থাতেই প্রণাম করলাম। ভাবাবেগে আমার চোখ ছলছল করছিল। পূজনীয় মহারাজ পরিতৃপ্তির হাসি হেসে আমার গায়ে মাথায় খুব হাত বোলাতে লাগলেন আর বললেন, তুমি এখানে থাকো নাকি? বিস্ময়ে আমার তো বাকরুদ্ধ হয়ে গেল। মহারাজের সেই সামান্য উক্তিতেই মনে হলো আমি যেন শ্রী শ্রী ঠাকুরের স্বীকৃতি পেয়েছি, তিনি আমায় গ্রহণ করেছেন। সেদিনের সেই অনুভব এখনও রোমাঞ্চ আনে। পূজনীয় মহারাজ সব্বাইকে আশীর্বাদ করে কিছুক্ষণ পর চলে গেলেন। বাড়ি ফিরলাম, মনে মনে ভাবছি পরদিন রামহরিপুরে যাব, কিন্তু হঠাৎই আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মনটা খুব দমে গেল। জনৈক ভক্তের হাত দিয়ে পূজনীয় মহারাজের সেবার জন্য কিছু জিনিস পাঠিয়ে দিলাম। সে পরদিন খবর আনল মহারাজ ফেরার পথে শ্যামসুন্দর চৌধুরীর, যিনি মহারাজকে গাড়ি করে এনেছেন, দুর্গাপুরের বাড়িতে আসবেন ও দুপুরে আহার বিশ্রামান্তে বিকেলে মোটর গাড়িতেই কলকাতা রওনা হবেন। আমি শ্যামসুন্দর বাবুর সঙ্গে যোগাযোগ করলাম। তিনি সানন্দে সম্মতি দিলেন তাঁর বাড়িতে যাওয়ার জন্য। মাকে একটু সুস্থ দেখে নির্দিষ্ট দিনে তার বাড়ি হাজির হলাম। সকাল 9টার কিছুক্ষণ পরেই পূজনীয় মহারাজ এলেন। আমার মায়ের অসুস্থতার কথা ইতিমধ্যে জেনেছেন বলে আমাকে দেখেই তিনি মায়ের কুশল জিজ্ঞাসা করলেন। শ্যামসুন্দরবাবুর বাড়িটি ছোট, কিন্তু হৃদয় যথার্থই বড়। তার অকাতর অর্থব্যয় ও অপরিচিত ভক্তদের অভ্যর্থনা করার ভাবটি ছিল শেখার মতো। আমি ভূতেশানন্দজি মহারাজের কাছে থাকতে পেরে ও ছোট ছোট নানা কাজে তাঁর সেবা করার সুযোগ পেয়ে সারা দিন মহানন্দে কাটালাম। মহারাজ বললেন, যখন কাঁকুরগাছি যাবে তখন প্রণাম করেই নিজের নাম বলবে, তাহলে তোমার নাম আমার মনে থেকে যাবে। কাঁকুরগাছিতে তখন বাইরের কারোর থাকার জায়গা ছিল না, ঘরদোর কম ছিল। তিনি পুরনো খোলা নাটমন্দিরে থাকতে হতো। পূজনীয় মহারাজ ভক্তদের সঙ্গে দেখা করতেন তাঁর শোবার ঘরের সামনের বারান্দায়। পরবর্তীকালে মহারাজ যে ঘরে বসে ভক্তদের সঙ্গে সৎপ্রসঙ্গ করতেন, সেই ঘরটি তখন চাকর বাকরদের দখলে। তাতে 4টি খাট পাতা, 3টি ব্যবহৃত হতো, একটি খালি ছিল। আমার মনের প্রবল ইচ্ছা কাঁকুরগাছিতে পূজনীয় মহারাজের কাছে 3 রাত্রি বাস করি, কিন্তু মহারাজের মুখে বারবার শুনেছি যে ওখানে ভক্তদের থাকার জায়গা নেই, তাই ভরসা করে বলতেও পারি না। গৃহিণী আমার কাঁকুরগাছিতে থাকার ইচ্ছা জানিয়ে পূজনীয় মহারাজের কাছে অনুমতি প্রার্থনা করে চিঠি লিখলেন আমার অজ্ঞাতে। পত্রোত্তরে সম্মতি এলো। আমার তখন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। দেরি না করে কয়েকদিনের মধ্যেই পৌঁছলাম এবং চাকরদের ঘরের খালি খাটটি দখল করলাম। মনের এমন অবস্থা যে মঠের যে কোনো জায়গায় সামান্য একটু মাথা গুঁজতে পারলেই ধন্য হয়ে যায়। খাট তো অত্যধিক প্রাপ্তি। 3 দিন মহানন্দে কেটে গেল। মহারাজের অনেক কাজ তার মুখ্য সেবক ব্রহ্মচারী শিখরেশ মহারাজ আমায় করতে দিতেন আর আমি নিজেকে ধন্য মনে করতাম। রাত্রে খাওয়ার পর পাঠ হতো। মহারাজ অফিস ঘরে এসে বসতেন, অন্যান্য সাধুরাও যোগ দিতেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি এর পরবর্তী অংশ আপনাদের পাঠ করে শোনাব।
ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।